প্রস্তাব সংক্রান্তকরণের সমর্থন করছি। চৌখালি ও জালপাই অঞ্চলে তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আমাদের সোহম চক্রবর্তী সমর্থন আজকে এখানে এই চৌখালি বাজারের জনসভা, সেই জনসভায় আমাদের একে একে সবাই মঞ্চে আসন গ্রহণ করুন। আমরা বলবো আমাদের মধ্যে আছেন আমাদের বিধায়ক অমরকান্তি ভট্টাচার্য এবং এই ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্পনা জানা, আমাদের দুই অঞ্চলের প্রধান সোমা পন্না এবং আমাদের জলপাই অনিমেষ দাস মহাশয়, আমাদের সুনীল প্রধান ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাক্তন যুব সভাপতি, আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ পরিমল দাস, একাদশী বাবু এবং যুব সভাপতি আলোড়ন, আমাদের দিলীপ বাবু আমাদের অঞ্চলের ১ নম্বর অঞ্চলের সভাপতি এবং অন্যান্য যারা আছেন প্রধান সহ সমস্তরা মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের নুরুল ইসলাম খান কাকাবাবু তথা আমাদের এই অঞ্চলের উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সহ সবাই মঞ্চে আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে সংখ্যালঘু চেয়ারম্যান আমাদের সহসভাপতি আব্দুল রব ভাইকে বলবো আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ যারা আছেন আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের সুব্রত বক্সী সাংসদ সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, তিনি আমাদের মধ্যে শ্রদ্ধেয় সুব্রত বক্সী মহাশয় আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। তিনিও সভামঞ্চে আসবেন, তাকে আমরা ডেকে নেব। এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা সভা শুরু করছি এবং প্রথমেই আমাদের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই সভা শুরু হবে। এই সভার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা সোনালী মাইতির নাম সোনালীকে আসতে বলছি। সেই সঙ্গে আমাদের তবলা সঙ্গীত করবেন মিয়ান কান্তি দাস মহাশয়। সোনালী, তুমি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই সভাটা শুরু করো। নমস্কার। আজকে এই মহতী সভায় আমি প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে তোমাতে আচল পাতা।
সোনালি তুমি আরেকটা জ্ঞান আর একটা লোক জমা হয়ে যাবে শুধু
এখানকার গীতিকার আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি। তো তিনার লেখার একটি গান আমি গাইছি। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। আমি মাগো তুমি পাখি ওরে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। ঘরেতে মায়ের দিতেও দেখি মোরা মাটি দিতে খারা কোথায় সবাই যে ঘরেতে মায়ের দিতেও দেখি মোরা মাটিতে খারা কোথায় সবাই তুমি আছো মাগো আছো মাটির ঘরে, আছো মাগো আছো মাটির ঘরে। আমি তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। জন্মদায়ী মাকে তুমি আগে রাখো হাতে সংসারে, জগদ্ধাত্রী মাকে তুমি আগে রাখো হৃদয়ে। জন্মদায়ী মাকে তুমি আগে রাখো হাতে সংসারে, জগদ্ধাত্রী মাকে তুমি আগে রাখো হাতে সংসারে। হৃদয় জুড়ে তাই তো বাঁধা দুই মায়ের একই সুরে। আমরা মিটিংটা শুরু করেছি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের আজকে এই সভাটা শুরু হয়েছে। আমাদের সঙ্গীত পরিবেশন করলো সোনালী, ও আমাদের সবসময় সাথে থাকে। সঙ্গীতের মধ্য দিয়ে শুরু মূর্ছনায় আমরা এগিয়ে যাব। আজকে এই মহিলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ডাকে সোহম চক্রবর্তীর সমর্থনে জননেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আমরা আজকে 2011 পয়লা
যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আজকে এই জনসভা এবং আমাদের চৌখালি বাজারে আপনারা সবাই মিলে সমবেত হয়ে মিছিল সহকারে ব্যাংক পাই বাজার সহকারে ছেলেরা মেয়েরা সমস্ত মহিলারা এবং সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সুধীবৃন্দ একই সঙ্গে মিছিল করে কয়েকশো মানুষ একসঙ্গে আজকে এই জনসভায় যোগ দিচ্ছে। আমরা তাদের সম্বর্ধনা জ্ঞাপন করি, তাদের আমরা স্বাগত জানাই যে তারা মিছিল সহকারে জলপাই অঞ্চল থেকে আজকে এই জনসভায় মিছিল করে যোগ দিচ্ছে। সেই সঙ্গে আজকে আমরা সভাটা শুরু করব। আমাদের সম্বর্ধনা সবাই বসে পড়ুন, ছেলেরা একদিকে বসুন, মেয়েরা মাঝখানে থাকুক, আপনারা সবাই বসে পড়ুন, মেয়েরা মাঝখানে বসুক, কেউ দাঁড়াবেন না, আপনারা একটু বসে পড়ুন মাঝে, মেয়েদের মাঝে স্থান করে দিন, সবাই বসুন কিন্তু হাতচালের ভিতরে এবং এর বাইরে যারা বসেছেন দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। আমাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি সাংসদ সুব্রত বক্সী মহোদয় আছেন, আমাদের মধ্যে আছেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, তাকে মঞ্চে আমরা নিয়ে আসবো। আপনারা সবাই বসে পড়ে সুশৃঙ্খল ভাবে আমাদের সহযোগিতা করুন এই সভাটি চালানোর জন্য। বসুন, আপনারা মঞ্চে সবাই বসুন। যারা এসছেন মা বোনদের আমি অনুরোধ করব আর ভাইদের অনুরোধ করব, আগে মা বোনদের বসার সুযোগ করে দিন। মা বোনেরা শান্তিতে বসে আমাদের সবার বক্তব্য নেতৃত্ব যারা এসছেন মূলত সুব্রত বক্সী মাত্র আমাদের সভাপতি আমাদের শ্রদ্ধেয় সুব্রত বক্সী মহোদয় মঞ্চে এসেছেন, করতালি দিয়ে আমরা সবাই অনুমোদিত করুন। আমাদের মধ্যে এসেছেন, আমাদের সবাই করতালি দিয়ে সুবিধা করুন, আমরা শ্রদ্ধা জানাই ওনাকে। আমরা আমাদের পক্ষ থেকে এই জনসভার পক্ষ থেকে চৌখালি বাজারের জলপাই অঞ্চল এবং চৌখালি অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এবং তৃণমূল কংগ্রেসের ডাকে যে জনসভা, সেই সভার পক্ষ থেকে ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমরা সম্বর্ধনার মধ্যে দিয়ে এই মিটিংটি শুরু করব। সভাটি শুরু হয়েছে আমাদের সঙ্গীতের মধ্য দিয়ে। আমরা এই মুহূর্তে আমরা বরণ করে দেব। বরণের ইতিমধ্যে জলপাইগুড়ি এবং চৌখালি অঞ্চল তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে বাংলার জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থীর সমর্থনে আমরা সবার কাজ শুরু করেছি। প্রথমে সভাপতি, আজকের সভার সভানেত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভাপতি এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতিকে বরণ করে নিচ্ছেন চণ্ডীপুর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সমাজের কল্পনা জন মহোদয়া। আপনারা একটু রাস্তাটা ছেড়ে দিন। মিছিল আসলে মিছিল আমাদের সভাস্থলের সামনে দেওয়া আসনে মিছিলের যারা অংশগ্রহণকারী তারা যাবেন, দয়া করে রাস্তাটা ছেড়ে দাঁড়ান। এবারে আমাদের দলের অভিভাবক, বাংলায় সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে বাংলার জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দল সৃষ্টি করেন, সেই সৃষ্টি লগ্ন থেকে আজও পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং সর্বস্তরের মানুষের অভিভাবক বিদায় যিনি কাজ করে এসছেন, সেই শ্রদ্ধেয় সুব্রত বক্সী মহোদয় এসছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাকে বরণ করে নিচ্ছে এই এলাকার উন্নয়নের কারিগর সম্মানীয় অমিয়কান্তি ভট্টাচার্য মহোদয়।
সুপ্রকাশ গিরি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তাকে বরণ করে নিচ্ছে চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সম্মানীয় আব্দুর রৌফ মহোদয়। এই এলাকার উন্নয়নের কারিগর, পরপর 10 বছর দুবারের বিধায়ক হিসেবে এই এলাকার যিনি উন্নয়ন কর্মযজ্ঞে এলাকার শ্রীবৃদ্ধি করেছেন, সেই সদ্য বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য মহোদয়কে বরণ করে নিচ্ছেন চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব, প্রাক্তন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, ঈশ্বরপুর অঞ্চলের প্রধান সম্মানীয় সুনীল প্রধান মহোদয়। নন্দপুর বরাবরী অঞ্চলের প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব সম্মানীয় জিতেন প্রধানকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে দিলীপ কুমার জানা। দিলীপ কুমার জানা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। চণ্ডীপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আলোবরণ দাসকে বরণ করে নিচ্ছে চালপাই অঞ্চল SC/ST সেলের সভাপতি সম্মানীয় কঙ্কন মন্ডল মহোদয়। একাদশী বর্মন চণ্ডীপুর ব্লক SC/ST সেলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে বরণ করে নিচ্ছে চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব নবকুমার জানা। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আব্দুর রৌফকে বরণ করে নিচ্ছেন নুরুল ইসলাম খান, চৌবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আজকের এই কর্মযজ্ঞের মূল হোতা নুরুল ইসলাম খান। শেখ মঈনুদ্দিন সাহেব আছেন, প্রাক্তন প্রধান চৌবাড়ি গ্রাম পঞ্চায়েত। মঈনুদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন রুদ্রনীল পাত্র, চৌবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য রুদ্রনীল পাত্র। পরিমল দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ এবং চৌবাড়ি অঞ্চল নির্বাচন কমিটির চেয়ারম্যান পরিমল দাসকে বরণ করে নিচ্ছে চৌবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কানাইলাল মান্না মহোদয়। সুনীল প্রধান প্রাক্তন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি এবং ঈশ্বরপুর অঞ্চলের প্রধান সম্মানীয় সুনীল প্রধানকে বরণ করে নিচ্ছে কাকলি জানা। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির কৃষিসের সমবায় কর্মাধ্যক্ষ এবং ঝালপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কুমার জানাকে বরণ করে নিচ্ছে সুশান্ত মান্না। চৌগাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা পণ্ডা দাস, তাকে বরণ করে নিচ্ছে কল্পনা জানা, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। কল্পনা জানা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ব্লক, তাকে বরণ করে নিচ্ছে সোমা পণ্ডা দাস। আজকের এই নির্বাচনী সভায় উদ্বোধনী বক্তব্য রাখছেন আমাদের সবারই সুপরিচিত সুবক্তা চণ্ডীপুর সংখ্যালঘু তৃণমূল সেলের সভাপতি এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুর রৌফ ভাই। ব্লক সভাপতি, ব্লকের সহসভাপতি সম্মানীয় অনিমেষ দাসকে বরণ করে নিচ্ছেন আমাদের সুকান্ত মান্না।
সুকান্ত মান্না পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ব্লকের সহসভাপতি অনিমেষ দল মহোদয়কে। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, আমাদের বাংলা ঐক্যের বাংলা। হিন্দু মুসলিম ভাই ভাই বাংলায় বাংলার মেয়েকেই চাই। তাই তো আমাদের মধ্যে প্রথম বক্তব্য আছেন আমাদের সংখ্যালঘু সেল চেয়ারম্যান আব্দুল রহমান মহোদয়। প্লিজ। খেলা কি হবে? খেলা হবে। খেলবে কারা? বাংলার মায়েরা, বাংলার যুব ভাইয়েরা। আর গোলে থাকবে কে? আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। আর গোল খাবে কে? ওই বিজেপি। বিজেপিকে বাংলা থেকে হটাতে হবে, আমাদের আজকে দিনের শপথ নিতে হবে। তো আজকের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা সোম চক্রবর্তীর সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় এই সভায় উপস্থিত আছেন আজকের সভার মাননীয় সভাপতি তথা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি, আপনাদের আশীর্বাদ জন্য 1 নম্বরের মানুষ, যিনি 1 নম্বর স্থান অধিকার করে আছেন, এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার মহিলা নেত্রী অপর্ণা ভট্টাচার্য আজকের আমাদের উপস্থিত আছেন। আমাদের এখানে আমাদের চণ্ডীপুরের মানুষ, আমরা আজকে গর্ব অনুভব করি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সারা পশ্চিমবাংলা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী মহোদয় আমাদের সামনে আজকে উপস্থিত আছে। এবং এবারে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের খুব কাছের মানুষ, আপনাদের খুব কাছের মানুষ, আপনাদের বাড়ির ছেলে, এই এলাকার এই বিধানসভার প্রত্যেকটা মানুষের মনের অন্তঃস্থলে যিনি ঢুকে আছেন
যিনি 10 বছর বিধায়ক থেকে আমাদের উন্নয়নের কাজ করে গেছেন, যাকে আমরা এক কথায় বলি এই এলাকার উন্নয়নের কারিগর তথা বর্তমানের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। এবং সেই সঙ্গে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি মহোদয়, আপনারা সবাইকে চেনেন। এবং সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের চেয়ারম্যান প্রাক্তন প্রধান এবং ব্লকের নেতৃত্ব জিতেন্দ্রনাথ প্রধান, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আলোবরণ দাস থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন। ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সহসভাপতি অনিমেষ দাস, আমাদের কর্মাধ্যক্ষ ব্লক নেতৃত্ব প্রতিমল দাস, ব্লক নেতৃত্ব আমাদের দিলীপ কুমার খানা থেকে শুরু করে আমাদের আরেক নেতৃত্ব আছে আপনাদের সুখে দিতে সর্বফলের সাথী আমাদের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল প্রধান সহ, এবং আমাদের আছেন প্রত্যেকটা বুথের প্রত্যেকটা অঞ্চলের সাংগঠনিক সভাপতি। এছাড়া উপস্থিত আছেন আমার মায়েরা, আমার নেত্রীর কোথায় আমার মায়েরা হচ্ছে আমাদের সেই দলের সম্পদ, সেই মায়েরা উপস্থিত আছেন। এবং সেই সঙ্গে উপস্থিত হয়ে আছেন আমাদের যুব ভাইরা, সবাই আজকে হাজারে হাজারে যুব ভাইরা জড়ো হয়েছে, তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার, সারা প্রণাম জানাচ্ছি। তো আমরা সবাই এখানে হাজারে হাজারে মানুষ উপস্থিত হচ্ছি কেন? আমরা তৃণমূল কংগ্রেস করি বলে, আমরা তৃণমূল কংগ্রেস করি বলে আমার নেতৃত্ব বলেছে যে আমার তৃণমূল কংগ্রেসের একটা স্লোগান আছে। এই তৃণমূল কংগ্রেসের স্লোগানটা কি? যে স্লোগান প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে, আর আমরা গর্ব অনুভব করি আমরা সেই তৃণমূল কংগ্রেস করি যে তৃণমূল কংগ্রেস বলেছে জন্মিলে শিশু সাথী আর খিদে খাদ্য সাথী আর স্কুলে যেতে সবুজ সাথী আর অসুস্থ হলে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী, অসুস্থ হলে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী, আর অন্তিম কালে কি না সমব্যাথী। এটা তৃণমূল কংগ্রেসের স্লোগান। আমরা এই জন্য গর্ব অনুভব করি তৃণমূল স্তরের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের নেত্রী যে সুযোগ সুবিধা দিয়ে পৌঁছে দিয়েছে, তার জন্য তো আজকের এই স্লোগান। আমি বলতে চাই আজকের দিনে আমাদের সবাইকে সমবেত হতে হবে। যে কথা আমাদের সভাপতি বলেছিলেন, আমার সভানেত্রী বলেছিল যে মমতা ব্যানার্জিকে বলেছিল 1998 সালে সরকার প্রণব ব্যক্তি গায়ত্রী দেবী বলেছিল মমতা তুমি এই দলটার নাম রাখলে কেন তৃণমূল, এই দলটার নাম রাখলে কেন টিএমসি, এই দলটার নাম কেন তুমি রাখলে? তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল মাগো যে বাংলায় আমি বাস করি, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেক মনীষীরা জন্মগ্রহণ করেছিল এই সোনার বাংলা, আর যে বাংলায় সন্ধ্যা হলে হিন্দু ভাইরা তুলসী তলায় কবির চলে প্রত্যেকটা মন্দিরে যেখানে
সকল ধর্মের সমন্বয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের সমন্বয়ে যেখানে বাংলায় থাকে, তাই এখানে এই নাম দিয়েছি টিএমসি, তৃণমূল কংগ্রেস। কি মানে কি? টেম্পল মানে মন্দির, আর এম মানে হচ্ছে মসজিদ মুক্তা, আর কি মানে চাঁদ গীতা ইত্যাদি ইত্যাদি। তাই এই দলটার নাম হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস। আমার সময় শেষ, আমি হয়তো বেশি বলবো না, দু একটি কথা আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আজকে আমাদের দুয়ারে দুয়ারে এসে টোকা মারছে, বিজেপি এসে টোকা মারছে। তারা সোনার বাংলা করবে, সোনার বাংলা করবে। আমি বলতে চাইছি, সোনার বাংলা হবে লোকসভা নির্বাচনের আগে 15 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে দেবে বলে কেউ দিয়েছে কিনা আপনাদের ভাবতে হবে। আপনাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বড় ভোটকে ভোট পাঠিয়ে নিয়েছিল, 15 লক্ষ টাকা দিতে পারেনি। আর কি হয়েছে? আর গ্যাসের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। একজন বাড়িওয়ালার কাছে একজন ভাড়াতে গেছে, ভাড়াতে গিয়ে বলছে, বাবু তোমার ওই উপরে দোতলা ঘর ভাড়ায় পাওয়া যাবে? বলছে হ্যাঁ ভাড়ায় পাওয়া যাবে। না কি কি ঘর আছে? না দুটো বেডরুম আছে, শোয়ার ঘর দুটো আছে, আর কি আছে? রান্নাশাল একটা আছে, রান্না করার ঘর আছে, আর কি আছে? না বাথরুম আছে। ভাড়া কত? বলছে ভাড়া 10,000 টাকা। বলে বাবা এত ভাড়া? আচ্ছা আমি রান্নাশালটা বাদ দিয়ে দিলাম, রান্নাশালটা বাদ দিলে টাকার অঙ্ক কমবে? তখন বলছে হ্যাঁ কমবে। তাহলে 10,000 থেকে 9,000 টাকা কমালো, 10,000 থেকে 9,000 টাকা, এও 1,000 টাকা কমালো, 1,000 টাকা কমালো। তখন এই ভাড়াতে বলছে, যে রান্নাশাল বাদ দিয়ে যদি 1,000 টাকা কমে, আবার বাড়িওয়ালাকে ভাড়াতে বলছে যে ওই বাথরুমটা বাদ দিলে ভাড়া কমবে। তখন বাড়িওয়ালা হেসে উঠলো, আরে বাড়ি ভাড়া নেবে? যারা ওইখানে সামনে দাঁড়িয়েছে পিছিয়ে জানতো, মেয়েদের বসতে দিন, মা বোনদের বসতে দিন, মিটিংটা করতে দিন। এ দুগুণ লোক আসতেছে, গোটা রাস্তায় মিছিল ভরে আছে। আপনারা পিছিয়ে যান, ভাই পিছিয়ে যাও, তো পিছিয়ে যাও, পিছিয়ে যাও, ওইখানে সরে যাও, ওইখানে পিছিয়ে যাও, ওদের বসতে দিন। মিটিংটা করতে দিন আপনারা। সেই বাড়িওয়ালা বললো তুমি বাড়ি ভাড়া নেবে, বাথরুম নেবে না? তখন ভাড়াতে বলছে গ্যাসের দাম 1,000 টাকা হয় চুই হয়ে গেছে, আমার রান্নাশাল বাদ দিয়ে দিয়েছি, যেখানে রান্না বান্না বন্ধ সেখানে আর বাথরুমের কোনো প্রয়োজন নেই। এই বিজেপি সরকার আপনাদেরকে লোক দেখিয়ে উজ্জ্বলা গ্যাস দিয়েছে, আর গ্যাস দিয়ে এখন গ্যাস খাওয়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিনা পয়সায় চাল দিচ্ছে স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় চাল দিচ্ছে স্বাস্থ্যসাথী, আর সেই চাল ফোটাতে গেলে 1,000 টাকার গ্যাস আজকে হচ্ছে। এর বিচার করবে না, এর বিচার আমাদের করতে হবে। যারা আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের সম্প্রীতি রক্ষা করার জন্য আমার নেত্রী যেটা আপ্রাণ চেষ্টা করে চলছে, আমাদের সেই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার জন্য এই বিজেপি নামক একটা সাম্প্রদায়িক দল এসছে।
আমাদেরকে সচেতন হতে হবে। আজকের দিনে আমাদেরকে ভাবতে হবে আমরা খাদ্য সাথী আমাদের থাকবে কিনা, সবুজ সাথী আমাদের থাকবে কিনা, কন্যাশ্রী আমাদের থাকবে কিনা, রূপশ্রী আমাদের থাকবে কিনা, ঐক্যশ্রী আমাদের থাকবে কিনা, ঐক্যশ্রী আমাদের থাকবে কিনা, এবং আমাদের সমাবেশী থাকবে কিনা, স্বাস্থ্য সাথী থাকবে কিনা, 64 প্রকল্প থাকবে কিনা। এই উন্নয়ন মানুষের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের সমাজের উন্নয়ন। আসুন এই উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে এই মোদী সরকার, বিজেপি। একটা মেয়ে মানুষ যে চটি পরে সাদা কাপড় পরে আর তাকে হারাবার জন্য দিল্লি থেকে অমিত শাহ আর দিল্লি থেকে মোদী, 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই এসে মমতা ব্যানার্জিকে চক্রান্ত করছে। যতদিন আছে এই বাংলার মানুষ, যতদিন আছে এই বাংলার মানুষ, 10 কোটি মানুষ বলতে উঠুন ওই বিজেপিকে দাঁড়াতে হবে বাংলা থেকে। এই নির্বাচনে এখানকার প্রার্থী সোহম চক্রবর্তীকে 30,000-এর বেশি ভোটে জয়ী করতে হবে। এই কথা বলে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিভাবক সুব্রত বক্সী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সংখ্যালঘু সাহেব চেয়ারম্যান আব্দুল রব বাবুকে। আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে সভাপতি পশ্চিমবঙ্গের সর্বভারত তৃণমূল কংগ্রেস সভাপতি আছেন, পরে ওনাকে রেখে ধৃষ্টতা আমাদের নিয়ে এগিয়ে যাবো। তাড়াতাড়ি সাদা সাদা শাড়ি হাওয়াই চটি, গায়ে তিনি গয়না, তবু বলি এমন দিদি প্রতি ঘরে কেন হয় না। তাই তো আজকে তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভায় উপচে পড়েছে হাজার হাজার মানুষের ভিড়। সবাই মিলে একসঙ্গে বলতে চাইছে বাংলার মেয়েকেই চাই। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন SC/ST ছেলের না, আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি মহারাজ, আমাদের স্নেহধন্য সুপ্রকাশ। সবাইকে নমস্কার জানাই। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, পায়ে হেঁটে এসছেন, কেউ বা সাইকেল চালিয়ে, কেউ রিক্সা করে। আজকে এখানে চৌখালি বাজারে আমাদের তৃণমূল কংগ্রেসের ডাকে যে 1 এপ্রিল আপনাদের নির্বাচন, সেই নির্বাচনী জনসভা, কর্মী সভা, এই সভায় আমাদের মধ্যে আমরা যাকে পেয়ে খুবই আনন্দিত, আমরা যাকে পেয়ে আপ্লুত, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে আমি আমার সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই এলাকার সুখ দুঃখের সাথী, গত 10 বছরে আপনাদের এলাকার সর্বক্ষণের সঙ্গী, বর্তমান এলাকার বিধায়ক সম্মানীয় অমিয় কান্তি ভট্টাচার্য মহাশয় আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা ভট্টাচার্য মহোদয় থেকে শুরু করে সকল নেতৃত্বরা আছেন, আব্দুল রব বাবু আছেন, অনিমেষ দাস আছেন, আমাদের সুনীল প্রধান আছেন, সকলে আছেন, লোকাল নেতৃত্বগণ আছেন। আমি সকলের নাম ধরে সময় নষ্ট করতে চাই না। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মাটি মানুষের সরকারের দল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা যারা মঞ্চে আছি তারা তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ নয়, মঞ্চের সামনে যারা আছেন তারাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ, তারাই তৃণমূল কংগ্রেসের রত্ন, তারাই বুঝে বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তারাই দুবারের জন্য বাংলার জননেত্রী দেশনেত্রীকে বাংলার মসনদে বসিয়েছিলেন। আবার তারাই সংকল্পবদ্ধ হয়েছেন, জোটবদ্ধ হয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে ছুড়ে ফেলে দিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 225-এর বেশি আসন দিয়ে বাংলার মসনদে বসাতে হবে। তার জন্য আমরা সংকল্পবদ্ধ হয়েছি। আমরা শুধু বলি মোদী বাবু, নির্বাচনের এই কমিশন, নির্বাচনের এই ইডি, নির্বাচনের এই সিবিআই, সিবিআইডি কে দিয়ে হচ্ছিল না, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন। প্রতিবারে বাংলার সঙ্গে বঞ্চনা, তামিলনাড়ুতে 1 দফায় নির্বাচন,
পেরেছে পায়ের তলার মাটি নেই, আজকে জমি নেই, রাজনৈতিক ভাবে দিশে হারা, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছেন। আমরা বলি 2011 সালে নির্বাচন হয়েছিল 6 দফায়, আমরা 189 আসন নিয়ে জয়লাভ করেছিলাম। 2016 সালে দফা বাড়িয়েছে 7 দফা, 211 আসনে জয়লাভ করেছিলাম। আমরা বলি যত দফা বাড়বে বিজেপিকে দফা দফা করে দেব। 8 দফায় নির্বাচন হচ্ছে, আমরা 221 আসন নিয়ে বাংলায় আবার ক্ষমতায় আসবো, এটা এক প্রকার নিশ্চিত হয়ে। আজকে বাংলায় বিভিন্ন রাজনৈতিক বিজেপি রাজনৈতিক দলের নেতারা বলছে আধা সামরিক বাহিনী নামিয়ে দিয়েছি, দেখে নেব আধা সামরিক বাহিনী দিয়ে। আমি বলি বিজেপির বন্ধুদের, আপনি আধা সামরিক বাহিনী আনুন বা আমেরিকা থেকে পুলিশ নিয়ে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবেন না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করাতে হবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করাতে হবে। আমরা বুক বাজিয়ে বলছি 8 বছরে 9 বছরে বাংলার কি উন্নয়ন করেছি। আমরা বুক বাজিয়ে বলেছি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বলেছিলেন বদল নয় বদল চাই, তিনি বাংলাকে বদলে দিয়েছেন। তিনি আজকে বাংলাকে 64টা প্রকল্প দিয়ে ভরিয়ে দিয়েছেন, দুয়ার করে ভরিয়ে দিয়েছেন। কখনো তিনি দেখেননি কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, তিনি দেখতে যাননি। সকল বর্ণের জন্য, সকল জাতির জন্য, সকল ধর্মের জন্য, সকল দলের জন্য আজকে উন্নয়ন করেছেন বিজেপির বন্ধুরা। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যদি আপনাদের শুনে থাকেন, আপনি যখন রেশন দোকানের সামনে দাঁড়িয়ে বিনে পয়সায় রেশনটা নেন, তখন তো হাতটা খাবে না। যখন স্বাস্থ্যসাথীর কার্ডটা নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তখন তো হাতটা খাবে না। কেন ভোটটা দিতে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করছেন? আমরা তো বলেছি আমরা অর্থনীতির উন্নয়ন করেছি, আমরা শিক্ষার উন্নয়ন করেছি, আমরা স্বাস্থ্যের উন্নয়ন করেছি। আজকে দিকে দিকে মায়েদের আজকে উপস্থিতি প্রমাণ করছে, আজকে প্রমাণ করছে মায়েদের উপস্থিতি যে বাংলায় আজকে নারীর স্বাধীনতা ফিরে এসছে। আজকে প্রমাণ করছে বাংলায় নারীরা সুরক্ষিত। আজকে প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ বাংলায় নারীদের অগ্রাধিকার দিয়েছেন। 50% সংরক্ষণ, 6.5 লক্ষ নতুন করে তিনি গ্রুপ খুলে দিয়েছেন। আশা কর্মী থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, সেলফ হেল্প গ্রুপের মায়েদের আজকে বিভিন্ন অনুদান দিয়ে তাদেরকে স্বনির্ভর করার কাজ করেছেন বাংলার সরকার। আজকে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট থেকে শুরু করে আজকে স্কুল কলেজ থেকে ছেড়ে শুরু করে আজকে কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, কৃষক বন্ধু থেকে, যুবশ্রী থেকে কি প্রকল্প করেনি বাংলার বুকে। তাই আমাদের শপথ নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করাতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে গেলে বাংলায় সকালবেলা টিভি খুলে দেখি সকাল 9টার সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে এসেছে, কোনো কাজ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কাজ নেই, একটাই কাজ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় না, যিনি বাংলার 365 দিন 24x7 সাধারণ মানুষের সাথে থাকে। তার পরিবার বলে কেউ নেই, তার সামনে নেই, পেছনে নেই, তার একটাই পরিবার, এই বাংলার মানুষ, এই বাংলার জনগণ, তারই পরিবার। সেই পরিবারের কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে হারানো যাবে না। তার রাজনৈতিক লড়াই, তার রাজনৈতিক সংগ্রাম, তার রাজনৈতিক আন্দোলন করতে 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 মার খেতে 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 সিপিএম তাকে হত্যা করার চক্রান্ত করেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে বহিরাগত গুন্ডাদের নিয়ে হারানো যাবে না, যাবে না, যাবে না। একজন 49 মমতা বন্দ্যোপাধ্যায় একজন 49 কেজির মহিলা, যার পরনে নীলবর সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, থাকেন টালির বাড়িতে। সেই মহিলাকে হারাতে বিজেপির 84 জন নেতাকে আসতে হচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। আজকে মোদী তো কালকে অমিত শাহ, কালকে অমিত শাহ তো আড্ডা চাড্ডা, কোথায় স্মৃতি ইরানি, কোথায় যোগী ভোগী, আজকে এসে বাংলাকে তারা কালিমালিপ্ত করছে। আপনারা বলুন তো, আজকে বিনা পয়সায় রেশন বাড়িতে নিয়ে যান, সেই রেশনটা 4টা ফোটাতে যে গ্যাসটা ব্যবহার করেন, সেই গ্যাসের দাম 460 টাকা থেকে কেন 900 টাকা হলো? বলুন তো, 46 টাকার পেট্রোলটা আজকে কেন বিনা
দেখতে গেলে 100 টাকার রিচার্জ করতে লাগে, এখন 250 টাকা লাগে। আজকে দিনের সরকার চলছে, এই আজকে দিনের কথা বলেছিলেন, আজকে তারা বাংলায় দাঁড়িয়ে কোনো উন্নয়নের কথা বলতে পারছেন না। 8 বছরের সরকার, মোদী সরকার বাংলার জন্য কি করেছেন? 18 সাংসদ দিয়েছিল, একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার কথা বলতে দেখা যায়নি। 56,000 কোটি টাকা আটকে রেখেছে মোদী সরকার, জিএসটির টাকা দেয়নি, আমফানের টাকা দেয়নি। আজকে কোনো উন্নয়নে তারা সামিল নেই, শুধুমাত্র দাঁড়িয়ে একজনকেই লড়াই করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদের বলি যে লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। বন্ধুরা জেনে রাখবেন, এ লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে নতুন করে প্রতিষ্ঠিত করার লড়াই নয়। আমার আপনার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার। বাংলায় উড়ে এসে বলছে, যারা বাংলা জানে না, বাংলা লিখতে জানে না, পড়তে জানে না, তারা এসে বলছে দেখি সোনার বাংলা বানাবে। বলছে ডবল ইঞ্জিনের সরকার। আরে ডবল ইঞ্জিন তো আছে উত্তরপ্রদেশে, ডবল ইঞ্জিন তো আছে গুজরাটে, ডবল ইঞ্জিন তো ত্রিপুরায় আছে, ডবল ইঞ্জিন তো আসামে আছে। কি করেছে? আজকে উত্তরপ্রদেশে দিনে 10 জন নারী হচ্ছে না কেন হয়? আজকে আত্মহত্যা আমার বোনটাকে ঘর থেকে টানতে টানতে হিচড়ে হিচড়ে তাকে ধর্ষণ করার পরে 5 দিন পরে ফায়ার নিতে হয়েছে। সে যখন তার মেরুদণ্ড ভেঙে জিভটা কেটে দিয়ে সে যখন মৃত্যুবরণ করেছিল, তার বাবা মাকে দেহটা না দিয়ে তার বাবা মা থেকে দেহটা নিয়ে গিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এমন ডবল ইঞ্জিন আমাদের দরকার নেই, এমন ডবল ইঞ্জিনের সরকার আমার দরকার। যারা বাংলায় দাঁড়িয়ে বলছেন সোনার বাংলা, সোনাটাও ঠিক করে বলতে পারছেন, বলছেন শুনে কা বাংলা বানায়। আরে শুনে কা বাংলা কে হয়? কে হয় শুনে কা বাংলা? কেন সোনার গুজরাট করেননি? কেন সোনার দিল্লি হয়নি? কেন সোনার ভারতবর্ষ হয়নি? তাহলে কি ভরসায় মানুষ আপনাদের দিকে সমর্থন দেবে যে আপনি সোনার বাংলা করবেন? আমি তাই আপনাদের বলি, আর বেশি সময় নেব না। আমাদের মাননীয় রাজ্য সভাপতি আছে, আমি 2-1টি কথা বলবো আপনাদের। যে এই লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, এ লড়াই সার্বভৌমত্বকে রক্ষা করার লড়াই, এ লড়াই দেশের সংবিধানকে রক্ষা করার লড়াই, এ লড়াই সকল ধর্মকে রক্ষা করার লড়াই, এ লড়াই সকল জাতির লড়াই, এ লড়াই মা বোনেদের লড়াই, এ লড়াই শ্রমিক কৃষকের লড়াই, এ লড়াই ছাত্র যুবর লড়াই, এ লড়াই কন্যাশ্রীর লড়াই, এ লড়াই রূপশ্রীর লড়াই, এ লড়াই কিষাণ বন্ধুর লড়াই, এ লড়াই খাদ্য সাথীর লড়াই, এ লড়াই বিনা পয়সায় রেশনের লড়াই, এ লড়াই বেঁচে থাকার লড়াই, এ লড়াই অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই, এ লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, এ লড়াই যারা মনীষীদের অপমান করছে, যারা রবীন্দ্রনাথকে পায়ে তলায় রাখছে তাদের বিরুদ্ধে লড়াই, এ লড়াই যারা অমর্ত্য সেনকে গালিগালাজ করে তাদের বিরুদ্ধে লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই আমাদের কঠিন নয়, এ লড়াই আমাদের জিততে হবে। চোর বড় বন্ধুরা, ছাত্র যুবদের চোর, তৃণমূলের সব ভোট, মা বোনেরা বেঁধে চোর, তৃণমূলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে চোর, তৃণমূলের সব ভোট। আগামী 1 এপ্রিল সকাল সকাল 4 নম্বর বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী জোড়া ভোট চিহ্নে বোতাম টিপে তাকে জয়যুক্ত করা। আপনি সৌর চক্রবর্তীকে ভোট দিচ্ছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করছেন। আপনি সৌর চক্রবর্তীকে ভোট দিচ্ছেন মানে একটা উন্নত সরকারের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি সৌর চক্রবর্তীকে ভোট দিচ্ছেন মানে একটা শক্তিশালী সরকার গঠনের চক্রে ভোট দিচ্ছেন। তাই সেই ভোটে আপনি অংশগ্রহণ করে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো প্ররোচনায় পা দেবেন না। এই অশুভ শক্তি ভোটের 2-3 দিন আগে আপনাকে প্ররোচিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে রুখে যাওয়ার, তবেই বাংলার উন্নয়ন হবে, আপনার এলাকার উন্নয়ন হবে, গ্রামের উন্নয়ন হবে, শহরের উন্নয়ন হবে, চণ্ডীপুরের উন্নয়ন হবে, জেলার উন্নয়ন হবে, রাজ্যের উন্নয়ন হবে। সেই উন্নয়নকে ত্বরান্বিত করার ডাক দিয়ে আমার কথা আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, আমাদের নেতা সুব্রত বক্সী জিন্দাবাদ। ধন্যবাদ সুপ্রভাত গিরিকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো
সবার পেছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে, আমার মিছিল লুকছে, প্রচুর পরিমাণে মা বোনেরা আসছেন, আপনারা দয়া করে তাদের বসার জায়গা করে দিন, আপনারা একটু সাইডে সরে যান। প্রচুর মা বোনেরা পুকুর পাড়ে দাঁড়িয়ে গেছেন, ভাইদের অনুরোধ করছি আপনারা একটু জায়গা করে দিন, ওনারা যাতে আসন গ্রহণ করতে পারে। আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শতকালকে ইস্তাহার প্রকাশ করেছেন, আপনারা দেখেছেন। সেই ইস্তাহারে কিন্তু আমাদের নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। তাই নন্দীগ্রামে তিনি আমাদের মনোনীত হয়েছেন। নন্দীগ্রামের বীর মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, যেমন করে 1942 সালে বীর মাতঙ্গিনী বলেছিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো, তাই আমরা সমস্ত নন্দীগ্রামের বীর মেয়েরা একসঙ্গে বলতে চাই, বিজেপি বাংলা দখলের শব্দ ছাড়ো, ছাড়ো, ছাড়ো। তাই বলতে চাই, কেন কোথায় নারীদের কোথায় নিরাপত্তা বলুন? বিজেপি শাসিত সরকারের একজনের বাড়ি যদি আলোচনা দেশে আমাদের অনেক কিছু বুঝিয়ে আনান, নাকি এখানে সোনার বাংলা করবেন? যদি আমি রাখতে বলতে চাই, আশপাশে এমন ঘটনা ঘটলো কেন? কেন দরিদ্র মেয়েদের ধর্ষিত হতে হয়েছে? কেন তাদের ঠিক করে তাকে কেরোসিন তেল দিয়ে পুড়িতে বাধ্য হয়েছে? তাই বলতে চাই, আমাদের সবুজ সাথী স্কুলে যায় বাংলা, বাংলার মেয়েকেই চায়। আমাদের স্বাস্থ্যসাথী রোগ সরায় বাংলা, তার নিজের মেয়েকেই চায়। জিতবে বাঙালি এই বাংলায়, বাংলা তার নিজের মেয়েকেই চায়। এই কথা বলে আমাদের মধ্যে আপনারা জানেন, আপনাদের কাছের মানুষ, আপনাদের প্রিয় বিধায়ক, বর্তমান আপনাদের কাছের মানুষ সমস্ত দিক দিয়ে আমরা এইটুকু শুধু এই সভাতে বলতে চাই, আমরা হয়তো প্রার্থী হতে পারিনি, কিন্তু কোনোদিন একথা বলবো, আপনাদের স্ত্রী বিধায়ক আমরা প্রতিজ্ঞা করছি, যতদিন আমাদের রক্তবিন্দু থাকবে আমরা এই দিদির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমস্ত দায়িত্ব, সমস্ত পদ আমার জনতার নামে শপথ আছি। পদ আমাদের দরকার নেই, আপনাদের পাশে থাকবো, আছি, থাকবো। সর্বভারতীয় সভাপতির সামনে এই হোক আমাদের অঙ্গীকার। তাই আমাদের প্রিয় বিধায়ককে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো, প্লিজ। আমরা সভা চলতে চলতে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রেয়াংশু পণ্ডিত এসেছে। আমি আমাদের অঞ্চল সভাপতি পরিমল দাস নির্বাচন কমিটির চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধিত করার জন্য বলছি। আমি খুশি আপনাদের সবার প্রতি, আমি কৃতজ্ঞ যার হাত ধরে অবিভক্ত মেদিনীপুর জেলায় রাজনৈতিক দায়িত্ব নিয়ে যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেছি। আজকের এই নির্বাচনী প্রচারে আপনাদের সবার সান্নিধ্যতায় আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এই দলের সৃষ্টির আরেক নক্ষত্র সাংসদ সুব্রত বক্সী মহোদয়কে পেয়েছি, তার প্রতি আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমি শুভেচ্ছা জানাচ্ছি এই দল সৃষ্টির অবিভক্ত মেদিনীপুর জেলায় যার মুখ্য নেতৃত্ব ছিল অখিল গিরি, তারই তনয় সুযোগ্য সন্তান, বর্তমান তারুণ্যের মূর্ত প্রতীক, যুব নক্ষত্র, এই জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরিকে আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মঞ্চে আছেন সকল পদাধিকারীগণ আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। হার্দিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি মায়েদের, বোনেদের এবং যারা এসেছেন তাদের সবাইকে। আমি আজ রাজনৈতিক বক্তব্য রাখবো না,
দাদা আছেন, আমাদের সভাপতি আছেন, পথপ্রদর্শক আছেন, তার আগে আমি আপনাদের ডেকেছিলাম। আপনারা বলেছিলেন বোধহয় কেউ কেউ বিদায়ী সভা, আমি বলছিলাম না, আবার করে নতুন করে শুরুর সভা। আপনারা এই এলাকার মানুষ, সেই ছোট্টবেলা থেকে আপনাদের সঙ্গে আমার প্রাণের হৃদয়ের সম্পর্ক আছে। হিন্দু মুসলমানের সম্প্রীতি, সর্বস্তরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমি 10 বছর এখানকার জনপ্রতিনিধি থাকার পরে, বিধায়ক থাকার পরে, তারও আগে পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা ছিলাম 15 বছর। অন্যান্য সাংগঠনিক দায়িত্বে আমি ছিলাম। সবকিছুর মূলেই হচ্ছে আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। 34 বছরের মাসপাতি এই মাটিকে তারা ছুটেও পারেনি। বিজেপি অনেক সরকার, আমি জানি আপনাদের মধ্যে ব্যথা আছে, যন্ত্রণা আছে, আমার মধ্যে অভিমান আছে, ব্যথা আছে। আজকের খেজুরির সভাতে আমাদের দাদা মাতা দাত্রী, যিনি জগৎ ছায়া, যিনি এই দলের সৃষ্টির কর্তা, তার কাছে পা ছুঁয়ে শপথ করে সালাম করে বলে এসেছি। তিনি সান্ত্বনা দিয়ে বলেছেন যে আমি যতদিন আছি তুমি বা তোমরা সবাই আমার সঙ্গে থাকবেন। আর আমি বলেছি ঘুরিয়ে, গাদ্দারি বা বেইমানি আমার রক্তে রঙে নেই। আমার শ্বাস যতদিন থাকবে আমি এই নেত্রীকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে জানিয়ে দিলাম। আজকের এই যে মঞ্চ, আজকের এই যে আমাদের বন্ধুত্ব সম্পর্ক, দল আছে বলেই সম্ভব হয়েছে, রাজনীতি করি বলেই সম্ভব হয়েছে। আর সেটুকু দিয়েছেন আমাদের নেত্রী, আমার দল, আমাদের দাদা, আমাদের রাজ্য সভাপতি, তারাই সেটুকু অধিকার দিয়েছে। গত পরশু হঠাৎ করে একটা সভায় শুনলাম কুম্ভীরাশ্রু নিবারণ করছেন আরেকজন, যার জায়গা এই বিধানসভাতে 1 ইঞ্চিও নেই। এটা আপনারাও জানেন, আমরা সবাই জানি। তিনি বলছেন ঘুরিয়ে, ঘরের ছেলে, কাজের ছেলে, উন্নয়নের মূর্ত প্রতিষ্ঠাতা কেন টিকিট পেল না? বলতে হবে, জবাব দেবো ওই গাদ্দারকে। কেন টিকিট পেল না? ওই গাদ্দারকে জবাব দিতে না। টিকিট পাবো না পাবো দলের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। আর দল করি বলে জানেন, বন্দে মাতরম ধ্বনি দিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে যেদিন আমরা দল সৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছি, সেদিনই চিন্তা ভাবনা করে নিয়েছি যে এই দল যতদিন থাকবে, নেত্রী যতদিন থাকবে, আমরা তার অনুগামী হিসাবে আমরাই থাকবো, অন্য কোনো জায়গার কষ্ট নেই। বলে গেছে নাকি ভুলে যান, 3টা অঞ্চলকে মার্কিং করে গেছে, তাকে চন্দ্রপুর বিধানসভার ম্যাপটা দেখতে বলবে। আমি চ্যালেঞ্জ করছি, বাজে ভাষায় কথা বলতে আমরা পারি না। আমি কখনো বলি না, নাম ধরে বলি না, আজে বাজে কথাও বলি না, মানে অভ্যাসের বাইরে। একটা দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা সপ্তাহ সম্মানের জায়গা ছেড়ে আপনারা টিভির পর্দায় বিভিন্ন জায়গাতে দেখবেন এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জায়গায় চলে গেছে যেন বুথের একজন সাধারণ কর্মী তার নেতৃত্ব সুরক্ষা কথা বলছে। আমি স্বীকার করি
গণতন্ত্র আছে বলে দলের পরিবর্তন থাকতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি না নীতি আদর্শের ভিত্তিতে যদি কেউ দল পরিবর্তন করত তাকে আমি স্যালুট জানাতাম। নীতির বড়াই নেই, আদর্শের বড়াই নেই, শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আরো বড় কিছু পাওয়ার চিন্তায় দলের পরিবর্তন যারা করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বলছে চৌগাড়ি অঞ্চল দেখো বন্ধু, দেখে যাও একটা অঞ্চল, তুমি তো পরশুদিন হেলিকপ্টার নামিয়েছিলে, এর সিকিরও করতে পারোনি সারা বিধানসভাতে হেলিকপ্টার নামিয়ে। গতকাল দেখেছিলাম চার চটি জুতার পাশে বসে নত চালু হয়ে থাকে দিলীপ ঘোষকে এই রাস্তা দিয়ে আমি দেখেছিলাম। গতকাল তারা গিয়েছিল একটা রোড শো করে গিয়েছিল, কত লোক ছিল, 300 মোটর সাইকেল দিলীপ ঘোষ নিয়ে যাচ্ছে। তারপর বলছে চৌখালিকে দেখো, ওসমানপুরকে দেখো, ফুলবাড়ি তো আমার হাতের মাথায়, সারা রাজ্যের দায়িত্ব ওর উপর দিয়ে দিয়েছে। আরে বাপের বেটা থাকে মন্দির গ্রামে দাঁড়িয়ে জিতে দেখা, মন্দির গ্রামে দাঁড়িয়ে জিতে দেখা। সম্মান শ্রদ্ধার জায়গা যেখানে হারিয়ে গেছে, চটি জুতা এবং ছাতা যার ভাগ্যে জুটেছে, আগামী তার ভাগ্য নসিব কোন জায়গায় গেছে তা আপনারা বুঝে নিয়েছেন, তাই আজকে আমি বেশি কিছু বলতে চাই না। আমি এই দুটো অঞ্চলের সমস্ত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, ভোটের মেরুকরণের মূল জায়গা পীঠস্থান এই দুটি অঞ্চল। আজকের যে 10,000 মানুষ উপস্থিত হয়েছেন ওপাশের গ্রাউন্ড পর্যন্ত ধরে না বলে দেখা যাচ্ছে, ওপাশ পর্যন্ত ভরে গেছে। তাদের উদ্দেশ্যে বলি, যেটুকু সময় আছে সোম চক্রবর্তী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর একান্ত মানুষ হিসাবে এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। আমরা হ্যান্ডশেক করে নিয়েছি, আমরা মেনে নিয়েছি। একটা ভোট করে 30,000-এরও বেশি ভোটে সোম চক্রবর্তী জিতবে, জেনে যান, জানিয়ে দিলাম। লড়াইয়ের জায়গাতে এসো না বন্ধু, লড়াইয়ের জায়গাতে এসো না বন্ধু। চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি। আমি 34 বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে চ্যালেঞ্জ করে এই মাটিতে রাজনীতি করেছি। আর কাল সবার এক ছোট্ট ছেলে বাচ্চারা যদি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করো, আজও চ্যালেঞ্জ করে বলে দিতে চাই যে নির্বাচনে দেখো লড়াই করে বুঝিয়ে দেবো তোমাদের সবাইকে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, ব্যথা ভুলে যা, আমি ভুলে গেছি। আমি যদি আপনার বন্ধু হই, আপনার সন্তান হই, আমি যদি আপনার সতীর্থ ভাই হই, তাহলে বলি টিকিট পাওয়া না পাওয়াটা বড় কথা নয়। ভুলে গেছি, সে ব্যথা ভুলে গেছি। আমি আপনারা যারা কষ্ট পাচ্ছেন কালো পর্যন্ত আর সকাল পর্যন্ত বলেছি যে মন ঠিক লাগছে না বন্ধু, শত্রু দাঁড়িয়ে আছে পাশে, লড়াই করতে হবে। একটা সিট এখান থেকে আমরা নির্বাচিত করে আমরা এখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে উপহার হিসেবে পাঠাবো, এইটাই আমাদের শেষ কথা, আমাদের গর্ব এবং অহংকার। এই মাটি নন্দীগ্রামের মাটি, চণ্ডীপুর নন্দীগ্রাম পার্ট অফ দ্য চণ্ডীপুর, প্রশাসনিক নাম চণ্ডীপুর। এই মাটি আন্দোলনের কথা বলি, এই মাটি আন্দোলনের কথা বলে সেই আন্দোলনের মাটি থেকে জিহাদ ঘোষণা করে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে চাই। এই আমাদের বাড়তি পাওয়া, এই আমাদের গর্ব অহংকার। আর উন্নয়ন কি বলছেন, কি উন্নয়নের খতিয়ান? আরে ভাই, আমি তোমায় বলি চ্যালেঞ্জ করে, একটা অঞ্চলে উন্নয়নের খতিয়ান যদি দিই, 16টা অঞ্চলে যেতে হবে না, 16টা অঞ্চলে যেতে হবে না, একটা অঞ্চলের খতিয়ান নিয়ে আমি চ্যালেঞ্জ করতে চাই যে কোনো অঞ্চল।
যেটুকু বাকি আছে 2%, 5%, 1 বছর লাগবে না, মাটির রাস্তা কিছু থাকবে না, এটা আপনারা জেনে যান, কোনো মাটির রাস্তা থাকবে না। আমাদের মুখ্যমন্ত্রী নলবাহী পাইপের মধ্যে প্রতি বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। 600 কোটি টাকা খরচ করে এই ব্লকে করে দিয়েছে। স্যালুট জানাই, ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, স্যালুট জানান, ধন্যবাদ জানান। আজকে তিনি বলেছেন, আমরা জানি মায়েরা বোনেরা আমার সামনে উপস্থিত আছেন, মায়েরা বোনেরা আমার সামনে উপস্থিত আছেন। আজকে তিনি যে অবস্থায় ভাঙা পায়ে দাঁড়িয়ে মিটিং করছিলেন, সারা বাংলার মহিলাদের উপর যে অত্যাচার করা হচ্ছে নির্বাচনের সামনে, একজন মহিলা তার নারীত্ব, তার সত্তাকে বাঁচিয়ে রাখতে গিয়ে একটিও ভোট অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না, এইটুকু শপথ এবং সিদ্ধান্ত নিতে হবে, জবাব দিতে হবে। ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাটা ভেঙে দিয়ে নির্বাচনের কাজে তার গতিকে বন্ধ করে দেবে। বোঝা উচিত সারা বাংলায় আজকে কোটি কোটি মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম নিয়েছে, তাই সমস্ত মহিলা, সমস্ত ছাত্র যুব যারা রয়েছে, এই নির্বাচনের দায়িত্ব তোমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আর একইভাবে আমি বলতে চাই, আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বে তিনি আছেন, তার কাছে দাঁড়িয়ে পাবলিকলি বলে যাচ্ছি, আজকে সাধারণ সভা থেকে বলে যাচ্ছি যে দলের প্রতি আমি সম্পূর্ণ আনুগত্যশীল, নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞ, আমাদের রাজ্য সভাপতির প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। স্বীকার করে আজকে সবাই আমার কর্মী সতীর্থ বন্ধুদের কাছে আমি সেই ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি যে আমি এই দলের বাইরে অন্য কোথাও কোনোভাবে যাব না, এইটুকু আমি আপনাদের সবার কাছে ঘোষণা করে দিলাম। কৃতজ্ঞ আমরা। তবে আর বেশি কিছু বলতে চাই না। আচ্ছা, আপনারা হাত ধরে বলুন, দুটো অঞ্চলে 10,000-এর বেশি 12,000 ভোট পাস দিতে পারবেন তো? ऐसा खेला होगा, ऐसा खेला खेलने होगा, खेलने जो खेलने कोई भी वोट नहीं पाएगा, वो खेला खेलने होगा भाई। আমি বলছি, হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে, এই খেলা শুরু হয়ে গেছে। ভারতবর্ষের সংবিধান সঠিক থাকবে কিনা, বাংলার সংস্কৃতির বুনিয়াদ সঠিক থাকবে কিনা, কবিগুরু রবীন্দ্রনাথ, বাংলার সংস্কৃতি স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলামকে যারা কেড়ে নিতে চাইছে, সেই বর্গী, সেই বেরিয়াদের আর যাই হোক, কোনো ক্ষমা করা যাবে না, যাবে না, যাবে না। একজনকে ঘরে ঢুকতে দেবেন না, টাকা নিয়ে আসবে, আপনারই টাকা, নোটবন্দির টাকা, একটার পর একটা কোম্পানির কাছ থেকে লুট করে নেওয়া টাকা, রেল বিক্রি করে দেওয়ার টাকা, LIC বিক্রি করে দেওয়ার টাকা, এয়ারলাইন্স বিক্রি করে দেওয়ার টাকা, টাকা নিয়ে নেবেন, ভালো মন্দ খেয়ে দিবেন, ঘরে দুটো চড় দিয়ে ঘরের বাইরে বের করে দেবেন। আমি বেশি কিছু বলবো না, দাদা আছেন, আমি শুধু আপনাদের বলে যাই, আপনাদের প্রতি আমি গভীর বিশ্বাসী। আজ থেকেই শুরু হলো সেই খেলা, 10 দিন খেলবো, সেই খেলাতে বিজেপির কোনো জায়গা এই দুটো অঞ্চল এই বিধানসভায় থাকবে না। আমি নেত্রীকে কথা দিয়ে এসেছি, নেত্রীকে আজকে আমাদের রাজ্য সভাপতির কথা দিয়েছি যে সহজ চক্রবর্তীকে আমরা জিতিয়ে আপনার কাছে উপহার হিসাবে পাঠাবো। আর তার বিনিময়ে নেত্রী বলে দিয়েছে চন্দ্রপুর বিধানসভার সমস্ত উন্নয়নের দায়িত্ব আমি নিজে বাংলা পেতে গ্রহণ করলাম। আর আমাদের রাজ্য সভাপতি বলেছেন আগামী দিনে তোমাদের দুজনকেই
একই মেরুতে একই হারে দেখতে চাই। তোমরা দুজন মিলে এলাকার উন্নয়ন সব রকমের কাজ করবে, আমি মাথা পেতে মেনে নিয়েছি। আমি তাই আপনাদের কাছে আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে কষ্ট ভুলে যান, শত্রুকে তাড়ান, আবার চোখের জল মুছবই। চোখের জল মুছে ফেলুন, আমি মুছে ফেলেছি অনেক আগে। তাই লড়াই নিয়ে নমিনেশনের আগে থেকে আজও পর্যন্ত প্রার্থীকে সঙ্গে নিয়ে আমি আছি, আমি থাকবো। এ কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সাংসদ রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহোদয় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। কৃতজ্ঞতা জানাই আমাদের বর্তমান এমএলএ শ্রদ্ধেয় অমরকান্তি ভট্টাচার্য মহোদয়কে। আমরা অনেকটা দেরি করে ফেলেছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতিকে বসিয়ে রেখে আমরা সম্পূর্ণ সভাটা করলাম। ওনার কাছে আমরা মাপ চেয়ে নিচ্ছি। তাই বলতে চাই, কালীঘাটের ময়না করোনা আসুক, চামড়া আসুক, কিছুতেই ভয় পায় না। আমরা বলতে চাই, এই বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল, আমাদের মাননীয় তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বাংলাকে পাখির চোখ করবে এবং সোনার বাংলা করবে। তাই আমি বলতে চাই যে এবার তো আমাদের রাজ্য আছে, অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কেন তো সোনার হয় না? শুধু সোনার বাংলা করতে কেন এখানে আসতে হয়? তাই সমস্ত মেয়েদের একসঙ্গে বৈঠক করতে বলছি, আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, নন্দীগ্রামশ্রীর মেয়েরা দিচ্ছে ভাব নবান্নবাড়ি ভূমিকা। আমাদের সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতিকে বলবো আমাদের আশীর্বাদ করতে, প্লিজ। নমস্কার। মূলত চৌখালি বাজার অঞ্চল ভিত্তিক আজকের এই সভায় আমরা উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী তথা জোড়াফুলের প্রার্থী সোহম চক্রবর্তীর সমর্থনে দু চার কথা বলার জন্য। এই সভায় সঞ্চালক আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সর্বোপরি ছোট বোনের মতো অপর্ণা আছে আমার আর একজন দীর্ঘ সংগ্রামের সাথী, বহুদিনের লড়াইয়ের সঙ্গী অমিয় ভট্টাচার্য আছেন, আর এক সহকর্মী কাঁথিতে বাড়ি অখিলগিরি, বহু সংগ্রাম আপনারা করেছেন, নাম চেনেন, তার ছেলে, এবং নিশ্চিতভাবে আমাদের স্নেহধন্য আছেন। আর আছেন ব্লক সভাপতি সহ বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের সদস্য, ত্রিস্তর পঞ্চায়েতের সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ আছেন। সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি দু চার কথা আজকে আপনাদের সামনে বলতে চাই। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এসছেন তাদের প্রতি আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আমি দু একটি কথা নিশ্চয়ই আজকে সভায় বলব। আমি প্রথমেই বলি, আপনারা বিস্তারিত বিশ্লেষণ শুনেছেন। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যিনি প্রধান আছেন এই অঞ্চলে, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেছেন, আমিও তার বেদনার কথা বলেছেন। শুধু বেদনা বলবো না, দীর্ঘদিনের সংগ্রামের সাথী এবং তার সাথে আমিও এই যুদ্ধে তার সাথে সামিল, সে জানে পুরোটা। আমি বিস্তারিতভাবে বলতে চাই না। আর যারা আছেন সকলকে আবার প্রণাম জানিয়ে দুটি কথা খুব আমার মনে হয়েছে এখানে দাঁড়িয়ে আমার দুটি কথা খুব বলা দরকার। বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ইতিহাস নতুন করে চণ্ডীপুর ব্লকে এসে বলার অবকাশ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে চলতে চলতে যে সংগ্রাম করেছেন, প্রতিটি সংগ্রামের সাথে জড়িয়ে আছে এই অবিভক্ত মেদিনীপুর জেলার সর্বস্তরে আমাদের সহকর্মী, বহু মানুষ জড়িয়ে আছেন। আজকে হয়তো কেউ পঞ্চায়েত হয়েছেন, কেউ পঞ্চায়েত সমিতি হয়েছেন, কেউ জেলা পরিষদ হয়েছেন, কেউ হয়তো বিধানসভার সদস্য হয়েছেন, কেউ লোকসভার সদস্য হয়েছেন। কিন্তু যেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ছিল না, সেদিনকার তিনি যখন পায়ে পায়ে হেঁটে চলেছেন, আজকে অবিভক্ত মেদিনীপুর জেলার সর্বস্তরের সহকর্মীরা তাকে যে প্রেরণা জুগিয়েছেন, তার ভিত্তি ধরে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন। বহু সংগ্রাম, ইতিহাস, লড়াই আমি অনেকক্ষণ বলতে পারি, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি খালি দুটি কথা এতে আপনাদের জানান দেওয়ার জন্য বলি। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল
কংগ্রেসের পতাকাকে কাঁদেনি। 8-এর দশক 9-এর দশক বাংলাকে উত্তাল করে বহু সংগ্রামের মধ্য দিয়ে 9-এর দশকের শেষ প্রান্তে এসে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন বাংলার মাটিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেসের পতাকাকে কাঁধে বহন করে লড়াই করা যাবে না। তার কারণ কংগ্রেসের একটা বড় অংশ দিল্লির কংগ্রেসের সহযোগিতার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ঘরে তার পতাকাটা বন্ধক রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 9 দশকের শেষ প্রান্তে 97 সালে যখন ঘোষণা করলেন কলকাতার রাজপথ, সেদিনকার পরিস্থিতির উপর দাঁড়িয়ে বাংলার অত্যাচারিত লাঞ্ছিত নিষ্পেষিত মানুষকে সংগঠিত করে নতুন রাজনৈতিক দলের জন্ম দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। 1998 সালের 1 জানুয়ারি শুরু হলো নতুন করে পথ চলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পতাকা প্রতীকের সঙ্গে নিয়ে শত সহস্র অত্যাচারিত মানুষকে সঙ্গে নিয়ে শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা। তার বহু সংগ্রামের ইতিহাস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা 1998 সালে কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছিলেন 1997 সালে 9 আগস্ট, যে বাংলার কংগ্রেসের একটা বড় অংশ দিল্লির কংগ্রেসের সাথে যোগসাজশে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ঘরে বন্ধক রেখেছে, আর বাংলার মানুষ 18 বছর পর দেখল 2016 সালে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার কংগ্রেস দিল্লির কংগ্রেসের সাথে যোগসাজশে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ঘরে তার পতাকাটা বিক্রি করে দিয়েছে। আজকের যারা জোটপন্থী তারাও সেদিনকার আঘাতপন্থী হিসেবে বাংলার মানুষকে জানান দিয়েছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আর কংগ্রেসের কোন পরিবর্তিত একে অন্যের ভিন্ন রূপ। এমন পরিস্থিতির ওপর দিয়ে আমি বলি, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহু সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ধাপে ধাপে বাংলার সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষকে সংঘবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিখরে এসেছিলেন 2011 সালের 20 মে। সেদিনকার বাংলার সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার শিখরে পৌঁছেছিলেন। সারা নির্বাচন জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন একটা শান্ত বাংলা তৈরি করতে চাই। স্বাভাবিকভাবে শান্ত বাংলার অর্থ চারিদিকে বিশৃঙ্খলা এবং লড়াই, তার মাঝখান থেকে শান্ত বাংলা তৈরি করতে চাই। বলেছিলেন একটা উন্নয়নমুখী বাংলা করতে চাই, সন্ত্রাসমুক্ত বাংলা, উন্নয়নমুখী বাংলা এবং যুবক যুবতীর কর্মসংস্থানের বাংলা করতে চাই। সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 20 মে সেই শপথকে সামনে রেখে পায়ে এগিয়েছেন। আমরা দেখেছিলাম সেদিনকার মানুষ যেমন তাকে সমর্থন করেছিলেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ বাংলার মানুষের কাছে। সন্ত্রাসমুক্ত বাংলার চেহারা আজকে কি, নতুন বিশ্লেষণের দরকার নেই। খালি একটি কথা আপনাদের বলি, বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, বিশেষত জঙ্গল মহলে প্রতিনিয়ত খবরের কাগজ খুললে আমরা দেখতে পেতাম 14টি দৈনিক পত্র পত্রিকা আমরা দেখতে পেতাম 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 6 জন, 8 জন পর্যন্ত মানুষ নিহত হয়েছে মাওবাদীদের হানায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অর্থাৎ 2011 সালের 20 মে পর বাংলার মাটিতে মাওবাদীর হানায় একটা মানুষেরও প্রাণ যায়নি। সন্ত্রাসমুক্ত বাংলার চেহারাটা হচ্ছে তাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে দার্জিলিংকে একটা সময় মানুষ মনে করত বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, একটা ওখানকার সার্বিক বিচ্ছিন্নতাবাদী দলকে মদত দিয়ে তখন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থের যোগান দিয়ে বাংলাকে অশান্ত করে দেখার পরিবেশ তৈরি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দার্জিলিং এর উপর দাঁড়িয়ে বলেছিলেন বাংলার অনুন্নয়নকে, দার্জিলিং এর অনুন্নয়নকে সরিয়ে উন্নয়নে ভরপুর করে দিতে পারবো, কিন্তু বাংলাকে দার্জিলিং থেকে আলাদা হতে দেব না। কলকাতার রাজপথে খালি দেয়াল লেখেননি, দার্জিলিং এ দাঁড়িয়ে চলার পর ধাপে ধাপে বহুবার প্রতি মাসে একবার করে দার্জিলিং এ পৌঁছে তিনি তৈরি করেছিলেন এমন একটা পরিস্থিতি যে আজও বলে রাখি আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চিত জানুন আজকে দার্জিলিং বাংলা থেকে বিচ্ছিন্ন নয়, কিন্তু নিশ্চিত জেনে রাখুন দার্জিলিং খালি বাংলার শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র নয়, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত হবে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে দ্বিতীয়বার নির্বাচনের সম্মুখীন হয়েছিলেন 2016 সালে।
আমরা দেখেছিলাম 2016 সালের নির্বাচনে একটা সংসদীয় গণতন্ত্রের রাজনীতির দল 5 বছর ক্ষমতায় থাকার পর সেই দল কতটা মানুষের করতে পেরেছেন, কতটা করতে পারেননি, কতটা তার সাফল্য, কতটা তার ব্যর্থতা, তাকে সামনে রেখে মানুষ নির্বাচনে অংশ নেয়। স্বাভাবিকভাবে সেই নির্বাচন দেখলাম কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সার্বিকভাবে অর্থ এবং সংবাদ মাধ্যমে যোগান দিয়ে বাংলার মাটিতে তৈরি হওয়া কংগ্রেস এবং সিপিএম এর জোটকে যে কেলেঙ্কারি অবস্থা নিয়ে গেলেন তার স্বাধীনতাকে বিরল। তার কারণ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটিতে দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি ভুলে শুধুমাত্র উৎসব প্রচারের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করতে চাইলেন। এই পরিস্থিতি অবস্থায় যে কথা সুপ্রকাশ বলেছে যে 2016 সালে 7 দফায় নির্বাচন, 7 দফায় বিধানসভা নির্বাচন প্রচন্ড দফাদাহ 41 ডিগ্রি থেকে 47 ডিগ্রি বাংলায় তাপপ্রবাহ হয়েছে। সেই অবস্থায় মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 2011 সালে 187টি আসনকে পেছনে ফেলে 2011টি আসনে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার ক্ষমতাসীন করেছে। ও বলে ফেলেছে, আমি সে কথা আবারও বলি, নিশ্চিত থাকুন 8 দফায় ভোট আবারও বাংলাকে যদি 50 ডিগ্রি গরমে তাকে দাঁড়িয়ে থেকে তার অধিকার প্রয়োগ করতে হয়, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই 2011কে পেছনে ফেলে বহু আসন নিয়ে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হবে। আমি খালি একটি কথা আপনাদের সামনে বলি, আরেকটি কথা, যে এই নির্বাচন আমাদের কাছে খুব কঠিন নির্বাচন নয়। এই নির্বাচনের দিকে যে বাংলার মানুষ তাকিয়ে আছে তা নয়, কারণ এই নির্বাচনের দিকে ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। তার কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের সংবিধান টিকবে কিনা তার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় যে উচ্চস্বরে কেন্দ্রীয় সরকারকে হুমকি দিয়ে বলছেন যে সম্ভব না হলে সংবিধানকে রক্ষা করতে হবে, সেই লড়াইয়ে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন সেই আওয়াজ ভারতবর্ষের প্রান্তে প্রান্তে পৌঁছচ্ছে। মনে রাখবেন, এই লড়াইয়ের পর শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হলেন তা নয়, এই লড়াই আমাদের সে কদিন চলবে যে কদিন না ভারতবর্ষের বুক থেকে ওই কেন্দ্রীয় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলকে আমরা উৎখাত করে দিতে পারবো, সেই পর্যন্ত এই লড়াই চলবে। কারণ সংবিধান বিচ্ছিন্নকারী এবং সংবিধানকে ধ্বংস করার যে লীলায় নেমেছেন কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল, তার বিরুদ্ধে লড়াই। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের মধ্য দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে এই লড়াই একদিন দিল্লির মসনদে পৌঁছবে। আর 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের বুকে এই সংবিধান বিরোধী শক্তি খতম হবে, কেউ আটকাতে পারবে না, এটা নিশ্চিত জেনে রাখুন। তাই এই লড়াই আমাদের কাছে অত্যন্ত কঠিন লড়াই নয়, কিন্তু তাৎপর্যপূর্ণ লড়াই। ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা তার লড়াই। পরিশেষে একটা কথা বলি, নিশ্চিতভাবে এই নির্বাচনে অংশ নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন। বহু শত সহস্র সহকর্মী আছেন, তারা শরীর রক্ত ঘাম দিয়ে পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন। বাংলার মাটিতে বহু লড়াই করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বহু সঙ্গীকে হারিয়েছেন। তাদের সাথে যুক্ত করে বলি, যারা বিন্দু মাত্র বাড়িতে থেকে সমর্থনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে চান, তার সংগ্রামকে সমর্থন করতে চান, তারা নিশ্চিতভাবে সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায় 1 এপ্রিল 2021 সালে বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী সোহম চক্রবর্তীকে 4 নম্বরের বোতাম টিপে জোড়া ফুলে ছাপ দিয়ে শুধু সোহম চক্রবর্তীকে নয় মমতাকে ভোট দিন, এই কথাটা মনে রাখবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতি কেন্দ্রে আমি প্রার্থী, ভালো খারাপ আমার কাছে বুঝে নেবেন। আজকে কাবুলের সাথে কথা হয়েছে মমতাদি, সে কথাটা ওখানে প্রকাশও করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চণ্ডীপুরের দেখভালের দায়িত্ব যাকে প্রার্থী করেছি জিতে যাওয়ার কথা নয়, আমি ব্যক্তিগতভাবে চণ্ডীপুরকে দেখব, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য, সারা বাংলাকে আমি দেখব। আমি পরিশেষে একটা কথা বলি, যে বেদনার কথা দিয়ে শুরু করেছিল কাবুল, তাকে উদ্দেশ্য করেই বলি, রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক দলের বহু ঘটনা থাকে যা মানুষের সামনে বলা যায় না, কিন্তু মনে রাখবেন কাবুলকে কিন্তু দল ছুড়ে ফেলে দেয়নি,
বড় কাজে ব্যবহারের জন্য রেখেছে। নিশ্চিত থাকুন, আমি রাজ্য সভাপতি হিসেবে বলে যাই, কাবুলকে সেই কাজে ব্যবহার করবে যা দলকে আগামী দিনে প্রতি পদক্ষেপে শক্তিশালী করবে। তার সাংগঠনিক ক্ষমতা দল উপলব্ধি করে দল নিশ্চিতভাবে সেই জায়গায় নিয়ে যাবে। আমি সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা করলাম এবং 1 তারিখ অর্থাৎ 1 এপ্রিল নির্বাচনে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঘাসের উপর জোড়া খুঁজছি ছাপ দিয়ে সমর্থন করবেন। নমস্কার, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আচ্ছা, এবার একটু দাঁড়ান, দুটি ঘোষণা আছে। আগামীকাল সমস্ত যুব ভাইদের উদ্দেশ্যে বলছি, 21 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভগবানপুর মোহাম্মদপুর 1 নম্বর অঞ্চলে আসছে জেলেদিঘিতে। যত মোটর সাইকেল আছে, দিলীপ ঘোষ 300 মোটর সাইকেল দেখিয়েছে। আপনারা 3000 মোটর সাইকেল নিয়ে জেলেদিঘি কালকে পৌঁছতে হবে। ঠিক বেলা 1টায় পৌঁছতে হবে। নেতৃত্বদের সঙ্গে কথা বলে দিন। কলেজ মাঠে আরেকটা ঘোষণা করে দিন, এবারে হোলি খেলা হবে তো, রং খেলা। এ রং খেলা সেই রং খেলাই হবে, সেটা হচ্ছে বিজয় উৎসবের খেলা হবে। নির্বাচনের আগেই বিজয় উৎসবের খেলা হবে তো। তাহলে মায়েরা শুনে যান, সাম্যবিহীন তারিখ হিসাবে আজকের মুখ্যমন্ত্রী আমাকে বলে দিয়েছেন যে এবারে রং খেলাতে নির্বাচনী প্রচারের মাঝে চণ্ডীপুরে তিনি বিকেলে সভা করতে চান, হোলির দিন বিকেলে। এটুকু আমি আপনাদের জানিয়ে গেলাম। মায়েদের বোনেদের উদ্দেশ্যে বলছি, তিনি চাইছেন চণ্ডীপুর বিধানসভা এলাকায় একজনও মায়েরা বোনেরা এবং ছাত্র যুব ওই দিন ঘরে যাতে না থাকে। সকাল সকাল রং খেলা শেষ, বিকালে বিজয় উৎসবের নামে আমরা দিদির কাছে সেখানে গিয়ে তার পায়ে রং দিয়ে আমরা সেদিনকার হোলি উৎসব করব। এই দুটি ঘোষণা আমি আপনাদের সামনে করলাম। এখন রং খেলাটা 2 তারিখ হবে। প্রথমে আপনারা বলতে চাবেন 1 এপ্রিল, আমরা কিন্তু এপ্রিল ফুল করবো। কাকে? বিজেপিকে এপ্রিল ফুল করে দেবো। সবাই মা বোনদের উদ্দেশ্যে, সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, অনেক টাকা আসবে, টাকা গ্রহণ করবেন, ভালো করে খাবার মাংস দিয়ে ভাত খাবেন, রাত্রে সকালে বিজেপিকে এপ্রিল ফুল করে দেবেন। টাকাটা নেবেন, ধরে নেবেন, কিন্তু টাকা প্রচুর আসবে কেন্দ্র সরকার, আমাদের টাকা, ওটা আমরাই নেব। আপনাদের কাছে বলতে চাই, বুথ নেতৃত্ব যারা আছেন মিটিং এর পরে অফিসে আসবেন, জরুরি গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। আপনারা পার্টি অফিসে আসবেন যারা নেতৃত্বে আছেন। এখন বক্তব্য রাখবেন যে শ্রেয়াংশু কোথায়, ব্লক সভাপতি শ্রেয়াংশু। আমি চলে যাচ্ছি, উনি ছেড়ে দিন। শ্রেয়াংশু কই? শ্রেয়াংশুকে বক্তব্য রাখবে। শ্রেয়াংশুকে আমি বলবো সভাটা শেষ করতে। আমাদের ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাটা শেষ করতে বলবো, ওকে অনুরোধ করবো সভাটা শেষ করবে। শুভেচ্ছা জানাই। উপস্থিত আজকের সভার সভানেত্রী পরম শ্রদ্ধেয় অপর্ণা ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের সর্ব পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন সুব্রত বক্সী মহোদয়, এবং মঞ্চে উপস্থিত আমাদের সমস্ত নেতৃত্ব এবং আপনারা যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বক্তব্য রাখবো না, শুধু একটা ঘোষণা করছি। আগামীকাল আমাদের বিধানসভার অন্তর্গত আমাদের ভগবানপুর দাঁড়িয়াদিঘিতে আমাদের আশালতা বিএড কলেজ গ্রাউন্ডে আমাদের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টের সময় মিটিং করতে আসবেন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আগামীকাল এই দাঁড়িয়াদিঘির আশালতা বিএড কলেজ গ্রাউন্ডে আপনারা সবাই মিলে হাজির হবেন
এইটুকু আশা আপনাদের কাছে রাখি। আর শুধু একটা কথা বলি, আমাদের 211 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী আমাদেরকে সোহম চক্রবর্তীকে যে পাঠিয়েছেন 1 এপ্রিল, আপনারা সবাই মিলে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার, খোদা হাফেজ। আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি, প্রার্থী সোহম চক্রবর্তী এই মুহূর্তে খুব অসুস্থ হয়েছেন, তাই তিনি আজকে উপস্থিত হতে পারেননি। সবাই কিন্তু আপনারা মমতাদিন মিটিং এ সোহম চক্রবর্তী দেখতে পারেন। তাছাড়া 1 নম্বর অঞ্চলে তিনি পরিক্রমা করেছেন, 2 নম্বরে একটি ডেকে তিনি পরিক্রমা করবেন বলে বলেছেন। আপনাদের কাছে আমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে প্রার্থী হয়ে উনি অসুস্থ হওয়ার জন্য আসতে পারেননি। সাগর থেকে পাহাড় জলে জলে রাত, বাংলা নিজের মেয়েকেই